প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি মহানপুর মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে স্বাগত জানিয়ে আজকে পূর্ববর্তী ও সুশাসন বিষয়ে দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় থেকে আমরা আলোচনা করব। দ্বিতীয় যে অধ্যায়টা সে অধ্যায়টি হচ্ছে যে রাজনৈতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশের স্বাধীনতা লাভ। যে এই উপমহাদেশে বিশেষ করে ভারতীয় উপমহাদেশে যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তাদেরকে নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল তাদের ভিতরে এমন একজনকে নিয়ে আজকে আমরা আলোচনা করব, যিনি এই বাংলাদেশ সৃষ্টির পিছনে, বাংলাদেশ জন্মের পিছনে যার অসাধারণ অবদান, যে অবদানের কারণে তিনি আজকে ইতিহাসে স্মরণীয় হয়ে আছে, তিনি হলেন শের বাংলা থেকে ফজলুল হক। আমরা হয়তো সকলে সে ছোটকাল থেকে এই শের বাংলায় ফজলুল হকের নাম শুনে এসেছি। এই শের বাংলা ফজলুল হক তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, এমন একজন রাজনৈতিক নেতা, দূরদৃষ্টি সম্পূর্ণ নেতা ছিলেন, যার কারণে তার বিভিন্ন অবদান, রাজনৈতিক কর্মকাণ্ড এবং সমাজের সকল ক্ষেত্রে অবদানের জন্য তাকে আজকে আমরা স্মরণ করি। তো সেই শের বাংলা একটি ফজলুল হককে নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো শের বাংলা একটি ফজলুল হক তিনি জন্মগ্রহণ করেছিলেন 1873 সালের 26শে অক্টোবর। বাঙালির এই প্রাণপ্রিয় নেতা, তিনি বর্তমান বরিশাল বিভাগের অন্তর্গত ঝালকাঠি জেলার সাপুরিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এক সম্ভ্রান্ত মধ্যবিত্ত মুসলিম পরিবারে তার জন্ম হয়েছিল। তিনি ছিলেন ছোটবেলা থেকে অত্যন্ত মেধাসম্পন্ন একজন ছাত্র এবং ছোটবেলা থেকে তিনি তার অসাধারণ মেধার পরিচয় দিয়ে এসেছিলেন এবং তিনি প্রথমত বরিশাল জেলা স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় অত্যন্ত কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন এবং পরবর্তীতে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি FA এবং প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি রসায়ন, পদার্থ ও অঙ্ক গণিত, পদার্থ, রসায়ন ও গণিত বিষয়ে একই সাথে তিনি এই তিনটি বিষয়ে সম্মান ডিগ্রি অর্জন করেন এবং 1895 সালে তিনি গণিতে MA ডিগ্রি অর্জন করেন এবং 1896 সালে এই মহান নেতা অত্যন্ত কৃতিত্বের সাথে আইন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং আইন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে তিনি 1900 সালে তিনি কলকাতা হাইকোর্টে একজন বিশিষ্ট প্রখ্যাত আইনজীবী স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জুনিয়র হিসাবে কলকাতা হাইকোর্টে তিনি আইন ব্যবসা শুরু করেন। এরপর কিছুদিন আইন ব্যবসা করার পরে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে চাকরিতে যোগ দেন এবং এই ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে তিনি 6 বছর চাকরি করার পরে এই চাকরির যে নিয়মকানুন, ধরাবাঁধা নিয়মকানুন এবং প্রশাসনের যে সমস্ত বিষয়গুলো সেগুলো শের বাংলাকে ফজলুল হককে আকৃষ্ট করতে পারে না, যার কারণে তিনি 6 বছর পরে তিনি এই চাকরি থেকে তিনি ইস্তফা দেন এবং তিনি আবার তার সে পুরনো আইন ব্যবসায় ফিরে আসেন এবং কলকাতা হাইকোর্টে তিনি আইন ব্যবসা শুরু করেন। অল্প সময়ের মধ্যেই তিনি এই ব্যবসায় অত্যন্ত সফলতা অর্জন করতে থাকেন এবং তিনি 1911 সালে সক্রিয়ভাবে এই উপমহাদেশের রাজনীতিতে প্রবেশ করেন। তিনি সর্বপ্রথম 1913 সালে বঙ্গীয় প্রাদেশিক আইন পরিষদ ও সর্বভারতীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন এবং এই সদস্য নির্বাচিত হওয়ার মধ্যে দিয়ে শুরু হয় শের বাংলাকে ফজলুল হকের সফল রাজনৈতিক জীবন। কিন্তু এই সফল রাজনৈতিক জীবনে তিনি এমন কিছু কর্ম, এমন কিছু কৃতিত্ব তিনি রেখে গেছিলেন, যার কারণে আজ বাংলার মানুষ তথা এই উপমহাদেশের মানুষের বাংলাকে ফজলুল হককে আজকে স্মরণ করেন এবং
তিনি বাঙালিদের মনের মণিকোঠায় স্থান লাভ করে রেখেছেন। সেই সমস্ত অবদানগুলোর মধ্যে ছিল তার রাজনৈতিক ক্ষেত্রে বিশেষ বিশেষ কিছু অবদান, যেমন শেরেবাংলা তৎকালীন ব্রিটিশ সরকারের সময়ে যখন ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সমস্যা প্রকার আকার ধারণ করে, সেই শাসনতান্ত্রিক সমস্যা ও রাজনৈতিক সমস্যাগুলো সমাধানের জন্য তৎকালীন ব্রিটিশ সরকার 1930 থেকে 32 সাল এই সময়ের মধ্যে লন্ডনের তিনটি গোল টেবিল বৈঠকের আয়োজন করে। ওই টেবিল বৈঠকে বাংলার সবচেয়ে জনপ্রিয় নেতা কৃষক প্রধানমন্ত্রীর দিশারি শেরেবাংলা ফজলুল হক ছিলেন একজন অসাম্প্রদায়িক মনোভাবের নেতা, এবং তিনি এই গোল টেবিল বৈঠকে যোগ দেন এবং তিনি অত্যন্ত জোরালো বক্তব্য পেশ করেন এই শাসনতান্ত্রিক এবং রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য। এছাড়া তিনি আরও তার যে বিশেষ উল্লেখযোগ্য অবদান রয়েছে তার ভিতরে রয়েছে হিন্দু মুসলিম ছাত্র সমন্বয়, অর্থাৎ তৎকালীন সময়ে শেরেবাংলা ফজলুল হক ছিলেন একজন মানবদরদী ও অসাম্প্রদায়িক নেতা। তিনি সর্বপ্রথম 1916 সালে হিন্দু এবং মুসলমানদের স্বার্থের সুসমন্বয়ের জন্য লক্ষ্য চুক্তি প্রণয়ন করেন এবং 1918 সালে তিনি একই সময়ে সর্বভারতীয় কংগ্রেসের যুগ্ম সম্পাদক এবং সর্বভারতীয় মুসলিম লীগের সভাপতি পদে নির্বাচিত হন এবং 1919 সালে তিনি মেদিনীপুরে অনুষ্ঠিত বঙ্গী প্রাদেশিক কংগ্রেসের সম্মেলনে তিনি সভাপতিত্ব করেন। শেরেবাংলা ফজলুল হক রাজনৈতিক ক্ষেত্রে তার আরেকটি উল্লেখযোগ্য অবদান, যে অবদান এর কারণেই আজকে আমরা বাংলাদেশ পেয়েছি, সেই ঐতিহাসিক লাহোর প্রস্তাব, যেটা 1940 সালে তিনি উত্থাপন করেছিলেন, এবং তার এই লাহোর প্রস্তাবের মধ্যে দিয়ে কিন্তু বাঙালিরা আজকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ লাভ করেছে এবং বিশ্বের মানচিত্রে নতুন একটি দেশের নাম রচনা করেছিলেন এই শেরেবাংলা ফজলুল হক তার ঐতিহাসিক লাহোর প্রস্তাবের মধ্যে দিয়ে। যে শেরেবাংলা ফজলুল হক ভারতীয় মুসলমানদের ভবিষ্যৎ নিয়ে তিনি অত্যন্ত চিন্তিত ছিলেন এবং এই ভারতীয় মুসলমানদের ভাগ্য নির্ধারণের জন্য শেরেবাংলা ফজলুল হক 1940 সালের 23শে মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে এক ঐতিহাসিক প্রস্তাব সমূহ উত্থাপন করেছিলেন। সেই ঐতিহাসিক প্রস্তাব সমূহের মূল কথা ছিল যে মুসলমানদের জন্য একাধিক স্বাধীন রাষ্ট্র সমূহ গঠন করতে হবে, অর্থাৎ মুসলমানদের জন্য পৃথক পৃথক রাষ্ট্র গঠনের দাবি তিনি সেদিনকে সেই সম্মেলনে উত্থাপন করেছিলেন। এবং তার এই দাবির মধ্য দিয়ে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বাঙালির যে স্বাধীনতা বীজ শেরেবাংলা ফজলুল হকের এই লাহোর প্রস্তাবের মধ্যে নিহিত ছিল, এবং তার এই প্রস্তাবের ভিত্তিতে কিন্তু পরবর্তীতে 1947 সালে ভারত এবং পাকিস্তান নামে দুটি রাষ্ট্র সৃষ্টি হয়েছিল। এছাড়া শেরেবাংলা ফজলুল হকের আরেক যে উল্লেখযোগ্য রাজনৈতিক অবদান ছিল তার ভিতরে ছিল যে পাকিস্তান সৃষ্টির পরে পশ্চিমা শাসক গোষ্ঠী যখন এই পূর্ব বাংলার মুসলমানদের পূর্ব বাংলার জনগণের উপরে অত্যাচার নির্যাতন জুলুম চালাতে থাকে, তাদের ভাষা সাহিত্য সংস্কৃতির উপরে যখন আঘাত হানে, তিনি সেই সময় এর তীব্র প্রতিবাদ করেন এবং পাকিস্তান সৃষ্টির পর যে সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল সেই নির্বাচন তৎকালীন পশ্চিমা শাসক গোষ্ঠী দিতে আহ্বান শুরু করে এবং পরবর্তীতে 1954 সালে তারা পাকিস্তানি শাসক গোষ্ঠীর সাধারণ নির্বাচন হতে বাধ্য হয়। এই 54 সালে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, বাঙালি কিন্তু প্রাণের দাবি ছিল যে 54 সালের সাধারণ নির্বাচন, এই নির্বাচনে পূর্ব বাংলায় 1954 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে মুসলিম লীগের বিরুদ্ধে শেরেবাংলা ফজলুল হক বৈজ্ঞানিক প্রচেষ্টায় তৎকালীন বাংলার আরও রাজনৈতিক যে সমস্ত ব্যক্তিবৃন্দ ছিলেন, হোসেন শহীদ সরওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এনাদের নেতৃত্বে তৎকালীন সময়ে একটি রাজনৈতিক
জোট বা যুক্ত ফ্রন্ট গঠন করা হয়, যে কয়েকটি দল নিয়ে একটি যুক্ত একটা ফ্রন্ট তৈরি করা হয়, সেটার নাম দেওয়া হয়েছিল যুক্ত ফ্রন্ট। সেখানে যে সমস্ত রাজনৈতিক দলগুলো যুক্ত হয়েছিলেন তাদের ভিতরে প্রধান ছিল হচ্ছে আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, গণতান্ত্রিক দল, নেজামে ইসলাম। এই সমস্ত রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে যুক্ত ফ্রন্ট গঠন করা হয় এবং যুক্ত ফ্রন্ট উক্ত নির্বাচনে তৎকালীন মুসলিম লীগকে ব্যাপক ভোটের মধ্যে দিয়ে পরাজিত করে তারা একক সংখ্যা পরিষ্কারতা অর্জন করে এবং তৎকালীন যুক্ত ফ্রন্ট সরকারের মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী হিসেবে শেখ বাংলায় ফজলুল হক সেখানে নিযুক্ত হন। এই সমস্ত রাজনৈতিক অবদান ছাড়াও শেখ বাংলা একে ফজলুল হক আরও যে সকল ক্ষেত্রে অবদান রেখেছিলেন তাদের ভিতরে উল্লেখযোগ্য ছিল কৃষকদের কল্যাণে শেখ বাংলা একে ফজলুল হক বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। তার ভিতরে অন্যতম যেগুলো ছিল যেমন কৃষি ঋণ আইন পাস। শেখ বাংলা একে ফজলুল হক তিনি মনে প্রাণে বাংলার কৃষকদেরকে অত্যন্ত ভালোবাসতেন, তাদের দুঃখে তিনি দুঃখিত, তাদের ব্যথা তিনি ব্যতীত হতেন। তিনি সবসময় কৃষকদের ভাগ্যের উন্নয়ন নিয়ে চিন্তা করতেন, যে কারণে ফজলুল হক 1913 সালের 4 এপ্রিল বঙ্গীয় আইন পরিষদে কৃষি ঋণ আইন পাশ করেন এবং বাংলার অসহায় কৃষক মুসলমানদেরকে সূক্ষ্ম মহাজনদের ভারতের অত্যাচার থেকে তাদেরকে রক্ষা করার চেষ্টা করেন। এছাড়াও তিনি কৃষক প্রজা আন্দোলন সংগঠিত করেন, যে অবহেলিত অশিক্ষিত কৃষকদেরকে রাজনৈতিক দিক থেকে সচেতন করে তোলার জন্য শেখ বাংলাকে ফজলুল হক 20 শতাব্দীর প্রথমার্ধে কৃষক প্রজা আন্দোলন গড়ে তুলেছিলেন। আরও এই কৃষকদের ভাগ্যের উন্নয়নের জন্য তিনি নিখিল বঙ্গ প্রজা সমিতি নামে একটি সংগঠন শেখ বাংলাকে ফজলুল হক 1929 সালে তার নেতৃত্বে একটি দল তৈরি করেন। সেই দলের নামকরণ করা হয়েছিল নিখিল বঙ্গ প্রজা সমিতি। হিন্দু এবং মুসলিম সকলে নির্বিশেষে কিন্তু এই রাজনৈতিক দলে তারা যোগ দিতে পারতেন এবং তাদের এই রাজনৈতিক দলের দ্বার ছিল উন্মুক্ত। যে কোনো জাতি, যে কোনো গোত্রের মানুষই কিন্তু শেখ বাংলাকে ফজলুল হকের এই রাজনৈতিক দলে অংশগ্রহণ করার সুযোগ পেতেন, কারণ তিনি ছিলেন একজন অসাম্প্রদায়িক মানবদরদী কৃষক দরদী নেতা, যা বাংলার ইতিহাসে এমন দরদী কৃষক দরদী নেতা আর একজন আছে বলে আমাদের জানা নাই। এছাড়াও তিনি কৃষকদের ভাগ্যের উন্নয়নের জন্য যে পদক্ষেপগুলো নিয়েছিলেন তার ভিতরে আরেকটি অন্যতম পদক্ষেপ হচ্ছে ঋণ সালিসি বোর্ড গঠন। যে 1937 সালে সাধারণ নির্বাচনের পর তৎকালীন সময়ে যে 1937 সালে সাধারণ নির্বাচন হয়, সেই নির্বাচনের পর শেখ বাংলায় একে ফজলুল হক তৎকালীন সময়ে বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। এই মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে তিনি ঋণ সালিসি বোর্ড গঠন করেন। ঋণ সালিসি বোর্ড গঠনের মধ্যে দিয়ে কৃষকদেরকে ঋণের দায়ভার থেকে মুক্ত করার জন্য তিনি সচেষ্ট হন। শেখ বাংলায় ফজলুল হক বঙ্গীয় প্রজাস্বত্ব আইন প্রণয়ন করেন 1938 সালে। মূলত শেখ বাংলায় ফজলুল হকের ঐকান্তিক প্রচেষ্টায় কিন্তু বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হয় এবং এর ফলে ভূমির উপর প্রজাদের সত্ত্ব প্রতিষ্ঠিত হয় এবং এই আইনের ফলে এই আইনের আলোকে 1950 সালে জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন পাশ হয় এবং জমিদারি প্রথার অবসান ঘটে। অর্থাৎ এই শেখ বাংলায় ফজলুল হকের যে প্রচেষ্টা, তিনি যে জমিদারি দখল প্রজাস্বত্ব আইন পাশ করেছিলেন, এই আইনের মধ্যে দিয়ে এই বাংলা থেকে জমিদারি প্রথা উচ্ছেদ হয় এবং বাংলার সাধারণ কৃষক শ্রমিকরা সেদিনকে অত্যন্ত আনন্দিত উপকৃত হয়েছিলেন এবং তারা সেদিন থেকে এই জমির সত্ত্ব তারা বুঝে নিতে পেরেছিলেন। এই সমস্ত অবদানের কারণেই কিন্তু শেখ বাংলা একে ফজলুল হক আজও বাংলার প্রতিটি মানুষের মণিকোঠায় নিজের আসন গেড়ে নিয়েছেন, যা বাংলার আর কোনো রাজনৈতিক নেতার পক্ষে সম্ভব হয় নাই। শেখ বাংলা ফজলুল হক শুধু রাজনৈতিক ক্ষেত্রে কৃষকদের মুক্তির দূত হিসাবে কাজ করেননি, তিনি তৎকালীন সময়ে মুসলিম সমাজে মুসলিমদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য তিনি শিক্ষাক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছিলেন।
তার সর্বপ্রথম যে অবদানটা ছিল সর্বভারতীয় শিক্ষা সম্মেলনের সংগঠক শেরেবাংলা একে ফজলুল হক তিনি অনুধাবন করেছিলেন যে বাঙালিদেরকে মুসলমানদেরকে যদি সুশিক্ষা এবং পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে না তোলা হয় তাহলে তাদেরকে তাদের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব হবে না। এই জন্যই তিনি 1906 সালে ঢাকায় অনুষ্ঠিত সর্বভারতীয় শিক্ষা সম্মেলনে তিনি ছিলেন অন্যতম সংগঠক। এই সম্মেলনে তিনি আধুনিক বিজ্ঞানসম্মত পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হওয়ার উপরে অত্যন্ত গুরুত্ব আরোপ করে বক্তব্য দেন। তারপরে শেরেবাংলাকে ফজলুল হক শিক্ষা পরিকল্পনা পেশ করেন। তিনি 1913 সালে বঙ্গীয় আইন পরিষদে একটি শিক্ষা পরিকল্পনা পেশ করেন। এই শিক্ষা পরিকল্পনা ছিল বড়মুখী শিক্ষার পথ প্রশস্ত করা, ছাত্রদের বিশেষ করে মুসলমান ছাত্রদের এবং তাদের লেখাপড়ার সুযোগ প্রশস্ত করার জন্য শেরেবাংলাকে ফজলুল হক বিভিন্ন জায়গায় সে সময় ছাত্রাবাস নির্মাণ করেন। যেমন তিনি কলকাতার টেইলর হোস্টেল, কারমাইকেল হোস্টেল এবং বেকার হোস্টেল প্রতিষ্ঠা করেন। এর ফলে মুসলমান ছাত্রদের জন্য এটা অত্যন্ত উপকৃত হন এবং মুসলমান ছাত্রদের শিক্ষার কাজ কিন্তু সেদিকে উন্মোচিত করেছিলেন শেরেবাংলাকে ফজলুল হক। শেরেবাংলাকে ফজলুল হক বাংলার সবচেয়ে বড় যে শিক্ষাপীঠ বিদ্যাপীঠ, আজকে সব বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা 1921 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনে শেরেবাংলাকে ফজলুল হক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং তার ভূমিকার কারণে কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেরেবাংলাকে ফজলুল হক মানে একটি হল নামকরণ করা হয়েছিল তার স্মৃতি সর্বপরে তার স্মৃতিকে ধরে রাখার জন্য। এছাড়া শেরেবাংলাকে ফজলুল হক ইসলামিয়া কলেজগুলো মুসলিম শিক্ষা তহবিল গঠন করেন। 1924 সালে অবিভক্ত বাংলার প্রাদেশিক মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী ছিলেন শেরেবাংলাকে ফজলুল হক। এই শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করে তিনি কলকাতায় ইসলামিয়া কলেজ প্রতিষ্ঠা করেন এবং মুসলিম শিক্ষা তহবিল গঠন করেন, অর্থাৎ মুসলমান ছাত্রছাত্রীদের লেখাপড়ার জন্য এবং তাদের লেখাপড়ার সহযোগিতা করার জন্য তিনি এই তহবিল গঠনের উদ্যোগ নিয়েছিলেন। শেরেবাংলাকে ফজলুল হক মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য এবং তাদের ভিতরে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য তিনি কলকাতায় একটি কলেজ স্থাপন করেছিলেন, তিনি লেডি বেগম কলেজ নামে প্রতিষ্ঠিত এবং আজকে বাংলার রাজধানী ঢাকাতে সর্ববৃহৎ মহিলা বিদ্যাপীঠ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইডেন মহিলা কলেজ। এই ইডেন মহিলা কলেজ কিন্তু সেদিন শেরেবাংলাকে ফজলুল হক বাংলার মেয়েদেরকে সুশিক্ষা শিক্ষিত করার জন্য সেদিন তিনি এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেছিলেন। এছাড়াও শেরেবাংলাকে ফজলুল হক পূর্ববঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন। তার ভিতরে উল্লেখযোগ্য ছিল ঢাকা তেজগাঁয়ের কৃষি কলেজ, মুন্সিগঞ্জের হরবাংলা কলেজ, বরিশালের চাকা কলেজ এবং রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আদিলা ফজলুল হক কলেজ। এই সমস্ত প্রতিষ্ঠানগুলো শেরেবাংলাকে ফজলুল হক তার জীবদ্দশায় প্রতিষ্ঠিত করেছিলেন বাংলার কৃষক বাংলার মুসলমানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, যার ফলে একটি শিক্ষিত মুসলিম মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ ঘটতে থাকে তৎকালীন সময় থেকে। তো এই ছিল শেরেবাংলাকে ফজলুল হকের রাজনৈতিক অবদান, কৃষিক্ষেত্রে কৃষকদের উন্নয়নে তার অবদান, শিক্ষাক্ষেত্রে অবদান। এত কিছু করার পরও শেরেবাংলাকে ফজলুল হক আজকে বাঙালিদের মণিকোটায় তিনি আসীন হয়েছেন। তার এই রাজনৈতিক ক্ষেত্রে অবদান, শিক্ষাক্ষেত্রে অবদান, কৃষিক্ষেত্রে অবদানের কারণে বাংলার মানুষ চিরস্মরণীয় করে রেখেছেন।
এমন নেতা বাংলায় আরেকজন আসবে বলে আমরা বিশ্বাস করি না। এই মহান নেতার ত্যাগ এবং তার আদর্শকে ধারণ করে আমরা যদি সামনের দিকে এগিয়ে যাই তখন অবশ্যই আমাদের সফলতা আসবে। আজকে এ পর্যন্তই আলোচনা। আগামী দিনে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে যে বাঙালি জাতীয়তাবাদের অগ্রদূত, অর্থাৎ শেরে বাংলাকে প্রতিলগ্নে বাঙালি জাতীয়তাবাদের অগ্রদূত হিসেবেও আখ্যায়িত করা হয়। যেমন এ প্রসঙ্গে আসাদুল প্রফুল্ল রায় বলেছেন যে মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত শের বাংলা ফজলুল হক ছিলেন একজন খাঁটি বাঙালি ও খাঁটি মুসলমান। তিনি বাঙালিদের, বাংলার মানুষকে, বাংলার কৃষক প্রজা শ্রমিকদেরকে এতটাই ভালোবাসতেন যে এই কৃষক প্রজার মুক্তি বা কৃষি প্রজাদের মুক্তির অগ্রপন্থী হিসাবে আমরা তাকে আখ্যায়িত করেছি। তিনি বেঁচে আছেন, মরেও তিনি অমর হয়ে আছেন বাঙালি জাতির মণিকোঠায়। সকলকে ধন্যবাদ, ভালো থাকবে। আগামী দিনে আমরা আবার পরবর্তী আলোচনায় ফিরে আসবো। সে পর্যন্ত সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।